যারা এই রাস্তা দিয়ে যাচ্ছেন বাজারে বা বাড়িতে অঞ্চলটি সবাইকে আমাদের কথা যারা শুনছেন, আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের দলের তরফ থেকে সবাইকে এই যে আমাদের বাংলা নববর্ষ গেল, আমাদের 200 এই দুদিন আগে যে ঈদ, এই সব উপলক্ষে আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা, বড়দের প্রণাম এবং পার্টির তরফ থেকেও অভিনন্দন জ্ঞাপন করছি। যেহেতু ককবরকবাসী, বাংলা ভাষাভাষী, আমি একটু ককবরক এবং একটু বাংলায় বলার চেষ্টা করব। কারণ আমরা যারা বিজেপি করি আমাদের নানান ধরনের সমালোচনা শুনতে হয়। কখনো কখনো ফেসবুক, আমি কোনো ভালো একটা পোস্ট করলেও সেখানে একটা লোক এসে বলবে রেবতী ত্রিপুরা কি কখনো জানে না। তো আমি তাদের উদ্দেশ্যেও বলতে চাই, ত্রিপ্রাসা দিয়ে আমার রেবতী ত্রিপুরাকে নিয়ে কোনো সন্দেহ থাকার কারণ নেই। নাম যেমন আমার রেবতী, তেমন এক টাইটেল ত্রিপুরা, पूरा प्योर ত্রিপ্রাসা। ঠিক তো ইয়ে দেয় কখনো মানুষ চাকরি খুদক যত চাও পুরা খাতি ত্রিপ্রাসা। তো কাজে যারা মাঝে মধ্যে কমেন্ট খাইও কখনো মেয়াবে, কিন্তু একটা ন্যাশনাল পার্টি খাইও মগ তো মনো, চাকমা তো মনো, অন্যান্য সম্প্রদায়, বাংলা ভাষাভাষী, তো যে ভাষা মাধ্যম ভাই কক্সটা এঁকেছেন যত বুঝক মানো অমনি পাকিয়েছেন মাঝে মধ্যে কখনো কখনো যেখানে 100% ককবরক ভাষাভাষীকে ককবরক, যেখানে মিশ্র হিকে বাংলা বা চল আলোচনা করি অমনি পাকিয়েছে মাঝে মধ্যে ককবরক, মাঝে মধ্যে বাংলা। তো আজকেও আমি সেইভাবে আলোচনা করতে চাই, যদিও একটা ভাষণে দুইটা ভাষায় আলোচনা করা অনেক কঠিন ব্যাপার। আমি শুরুতে এই কথাই বলতে চাই, আজকের আমাদের যে মিছিলটা হলো, র্যালিটা, এটা হচ্ছে ধন্যবাদ র্যালি। কাকে আমরা ধন্যবাদ দিলাম? আমাদের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রিসভা, কেন্দ্রীয় সরকার, এবং আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে রাজ্য সরকার চলছে, এই উভয় সরকারকে আমাদের সাধারণ মানুষের তরফ থেকে আমরা ধন্যবাদ র্যালি এবং তার শেষে এখানে আমরা সভা করছি। হয়তো আমার বিরোধীরা বলতেই পারেন সাধারণ একটা কাজ হয়েছে, কিন্তু এত ধন্যবাদ দিয়ে র্যালি করার কি এত কারণ আছে? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা জানি ভাষা এমন একটা জিনিস, ভাষাকে অপমান করলে যেমন আমরা উত্তেজিত হয়ে প্রতিবাদ করি, ভাষার জন্য মানুষ জীবন বলিদান দিতে পারে। মাতৃভাষা, মায়ের ভাষা আমরা যাই বলি, আমার ককবরক আমার কাছে যেমন গুরুত্বপূর্ণ, যে লোকরা বাংলায় কথা বলে বাংলা ওই ব্যক্তির কাছে তেমনি সমান গুরুত্বপূর্ণ। কাজে সব ভাষা, সব লোকের জন্যই তার মাতৃভাষা সমান গুরুত্বপূর্ণ। আমরা ইতিহাসে দেখেছি বাংলাদেশ নামক যে দেশ, আজকে আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্র, এই দেশটাও কিন্তু ভাষাভিত্তিক একটা রাষ্ট্র, একটা আন্দোলন হতে হতে একটা রাষ্ট্র হয়েছে। একটা সময় পাকিস্তানের সঙ্গে যখন ছিল এই বাংলাদেশ, উর্দু, পাকিস্তান সরকার তাদেরকে বাধ্য করেছিল আমাদের বাংলাদেশে বসবাসরত যারা বাংলা ভাষায় কথা বলেন, বাঙালি যারা, তাদেরকে বাধ্য করা হয়েছিল বাংলা ভাষায় কথা বলতে পারবে না, আর সে উর্দু ভাষায় কথা বলতে হবে। বাঙালি যারা বাংলা ভাষাভাষীর লোকেরা প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছে। পরে আন্দোলন এমন পর্যায়ে গেল, আজকে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়েছে।
আমি এই কথাগুলির জন্য বললাম যে মাতৃভাষা ভাষা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। ককবরকের জন্য আমরা যারা ককবরক পাশাপাশি চুম্ব চিনি হলো এই যে ককবরক ও বাংলা হাইনো চিনি হলো সমান গুরুত্বপূর্ণ। ককবরক ভাষার স্বীকৃতি চাই। এক সময় ত্রিপুরা রাজ্য আন্দোলন উঠা, আন্দোলনের পরে সরকার বাধ্য উঠা 1979 সনে ককবরক মানে চিনি হরণী রাজ্য সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি জানাল এবং দীর্ঘদিন যাবৎ বিশেষ করে ককবরক ভাষাভাষী যারা তাদের দাবি ছিল যারা সিবিএসই স্কুলে পড়াশোনা করেন, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে যারা পড়াশোনা করেন, অন্যান্য ভাষার সাথে যাতে ককবরক একটা সাবজেক্ট ভাষাতে পড়ার সুযোগ হয় আমাদের। এটা দীর্ঘদিনে আমাদের সরকার, আমাদের পার্টি, আমার একটু আগে আমাদের যে ভাই বলে গেল সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং শেষ যে কথা সবকা প্রয়াস। আমরা এই বিকাশ যে শব্দটা যদিও মাত্র কয়েকটা আলফাবেট দিয়ে মানে এই শব্দ, কিন্তু তার মাহাত্ম্য, তার গুরুত্ব অনেক বেশি। বিকাশ শব্দ, ডেভেলপমেন্ট শব্দ, আমরা অর্থনৈতিক বিকাশের সাথে সাথে সামাজিক, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, আমরা সব কিছুর বিকাশ আমরা চাই। তো আমাদের যে বিকাশ শব্দের মধ্যে সবকা সাথ, সবকা বিকাশ, সেখানে সামাজিক, অর্থনৈতিক, ভাষা, সংস্কৃতির বিকাশ আমরা চাই। তার জন্যই আমাদের নরেন্দ্র মোদী, আমাদের রাজ্য সরকার, আমরা যারা ভারতীয় জনতা পার্টিতে আমরা কাজ করি, আমরা চাই আমাদের সব জাতি গোষ্ঠীর, আমাদের ভাষা, সংস্কৃতির, সামাজিক বিকাশ হোক। আমার মায়ের ভাষায়, মাতৃভাষায় আমার যদি পড়াশোনার সুযোগ হয় তাহলে আমি আমার ভাষায় লিখতে পারবো, পড়াশোনা করতে পারবো। আমার কবি, সাহিত্যিক, যারা গীতিকার, যারা লেখক, আমাদের আগের যে ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে যারা লিখে গেছেন সেটা আমরা পড়তে পারবো নিজের ভাষায় এবং আমার ভাষার বিকাশ হবে। এই ছিল আমাদের চিন্তাধারা, দীর্ঘদিন আন্দোলন। সে আমি যদি বলি ত্রিপুরা রাজ্যে 1979 সনে ককবরক সরকারি ভাষা স্বীকৃতি লাভের পরে আমাদের বিশেষ করে ককবরকবাসীদের মনের মধ্যে এই যে দাবিটা ছিল যে আমি যেন ককবরক ভাষায় পড়াশোনা করতে পারি। আমাদের ত্রিপুরা রাজ্যে রাজ্য সরকারি যে স্কুল আরো দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পর্যন্ত পড়াশোনার সুযোগ, এরপরে ডিপ্লোমা, ইউনিভার্সিটি পর্যন্ত পড়ানোর সুযোগ উঠা। কিন্তু যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুল, সিবিএসই পরিচালিত স্কুল, আরো ককবরক কোনোদিন সম্মান রূপে পড়ানোর সুযোগ রেখে। তো যেহেতু আমি জনপ্রতিনিধি, সমস্ত জাতি, গোষ্ঠী, ধর্ম, সম্প্রদায় আমার কাছে সমান। আমি জনজাতি বলে আমি এই দাবি ওখানে করেছি তা না। আমি ককবরক ভাষার জন্য যেমন বলেছি, আমি সমস্ত জাতি গোষ্ঠীর জন্য আমি কথা বলেছি। তো অবনি বাগিল আম পার্লামেন্ট থানায় 3 তারিখ মার্চ মাসে 2021 পার্লামেন্টে আমিও একটা কথা দাবি আমি তুলেছিলাম কি, যেহেতু আমি একটা সময় আমি শিক্ষক ছিলাম, বিদ্যালয়ে আমি পড়িয়েছি অনেক বছর, বিদ্যালয়ের পরিকাঠামো, বিদ্যালয়ের পরিবেশ সম্পর্কে আমার একটু ধারণা আছে। আমার জনজাতি ভাইয়েরা, বিশেষ করে ককবরক ভাষাভাষী, আমরা চাই আরো যারা আমাদের চাকমা, মগ, আরো বিভিন্ন যে ক্ষুদ্র ক্ষুদ্র আমাদের জনসমষ্টি, তাদের ভাষার বিকাশ হোক, তাদের মাতৃভাষায় পড়ার সুযোগ হোক। আমাদের চাকমা থেকে শুরু করে অন্যান্য ভাষারও পড়ার সুযোগ আমাদের ত্রিপুরা রাজ্যে এখন আছে। তো আমি চেয়েছিলাম আমাদের বিশেষ করে ককবরক বাসীদের
যে সমস্ত ছাত্রছাত্রীর মনে মনে চাইছিল এরকম একটা সুযোগ সিবিএসইতেও হোক, আমি পার্লামেন্টে তার জন্যই দাবি করলাম। লিখিত আকারে আমাদের 377 আর্টিকেল, যেটা আমাদের কথা বলার সুযোগ হয়, সেখানে তোলার পরে আমি ছাড়াও আমাদের এখান থেকে অনেক বিধায়করা, অনেক লোক, লেখক, সাহিত্যিকরা তারাও বিভিন্ন সময় বিভিন্ন দাবি করেছেন, সেটাও আমি বলব। কিন্তু একজন এমপি হিসাবে আমারও দায়িত্ব ছিল পার্লামেন্টে এইগুলিকে তুলে ধরা। আমি তার জন্য ধন্যবাদ জানাই নরেন্দ্র মোদীজিকে। আমরা গণতান্ত্রিক আমাদের যে রাষ্ট্র, আমরা দাবি তুলতেই পারি, আন্দোলন করতেই পারি, কিন্তু আন্দোলন করলে পাওয়া যায় না। চিঠি লিখলে সেটা পূরণ হয় না, পার্লামেন্টে কথা বললে, দাবি তুললে সেটা পূরণ হয় না। পূরণ করার জন্য যিনি পূরণ করেন, অর্থাৎ মানে আমাদের কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্র সরকারের যিনি মুখিয়া প্রধানমন্ত্রী, তার মন্ত্রিসভায় যারা এই শিক্ষা দপ্তরের দায়িত্বে আছেন, ওই মন্ত্রীদের সদিচ্ছা থাকতে হয়। আমরা সিপিএমের লাগাতার 25 বছর কি দেখেছি, সিপিএমরা বলতো লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চায়, কেন্দ্রের সঙ্গে লড়াই করে তাদের কিছু আদায় হয় না। আমরা এখন বলছি লড়াই নয়, আমরা বন্ধুত্বপূর্ণ চাই, গ্রেটার ইউনিটি চাই, গ্রেটার খাঞ্চা চাই। আমরা এই কথা বলছি। গ্রেটার খাঞ্চা কোনটা? সেখানে কোনো জাত থাকবে না, ধর্ম থাকবে না, সম্প্রদায় থাকবে না। আমরা ভারতীয়, আমরা ত্রিপুরার মানে আদিবাসী, এখানকার আমরা নাগরিক। আমাদের মধ্যে একতা, বন্ধুত্ব, সকলের সমান অধিকার, সকলের সমান বিকাশ আমরা চাই। তার জন্য আমাদের নরেন্দ্র মোদী সদিচ্ছা আছে। নরেন্দ্র মোদীজি চান উত্তর পূর্বাঞ্চলের জনজাতিদের বিকাশ হোক, সামাজিক বিকাশ, অর্থনৈতিক বিকাশ, ভাষা সংস্কৃতির বিকাশ হোক। আমাদের মোদী সরকারের এই ইচ্ছা আছে বলে আজকে রেবতী ত্রিপুরার একবার শুধু আমি দাবি করেছি, তাতে এই হয়ে গেল। আমার দাবিতে হয়েছে এটা বললে ভুল হবে। আমার নরেন্দ্র মোদী ইচ্ছা আছে বলে আমরা সেটা পেয়েছি। আমাদের রাজ্য সরকার সেটা চেয়েছে বলে এটা হয়েছে। আমি শুধু এই পার্টির একজন ছোট্ট কার্যকর্তা হিসেবে আমার দায়িত্ব আমি পালন করেছি। দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, তার জন্য আমরা ওনাকে এবং মন্ত্রিসভাকে আমরা ধন্যবাদ জানাই যারা করেছে। আর তার জন্য আমরা বলতে চাই, শুধু লড়াই করার কথা বলে 25 বছর আন্দোলন করলে পাওয়া যায় না, হয় না। এর মধ্যেও আমরা দেখেছি অনেকে স্বাধীন ত্রিপুরা, অনেকে আলাদা রাজ্য, অনেক দাবি করার কথা বলে অনেকে অনেক কিছু রাজনীতি করার চেষ্টা করেছে। একটা দাবি কেন পূরণ হয়নি? যেটা যুক্তিসঙ্গত, যেটা সবাইকে নিয়ে, যেটা হলে সবার কল্যাণ মঙ্গল হবে, আমাদের নরেন্দ্র মোদী কিন্তু সেরকম দাবি পূরণ করবে। অযৌক্তিক অবাস্তব দাবি করলে কখনো পূরণ হবে না, এটা নরেন্দ্র মোদী বারবার বলে। কারণ আমরা ভারতীয়রা, আমরা চাই এই ভারত বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ আসলে যা। আর এটা করতে গেলে সবাইকে মিলিতভাবে কাজ করতে হবে। তার জন্যই বলেছেন সবকা প্রয়াস জরুরি। আমরা যদি সবাই মিলে প্রয়াস না দেই, চেষ্টা না করি, আমাদের কিছু হবে না। তার জন্য আমাদের প্রত্যেক ব্যক্তি আমাদের সরকারের পাশে দাঁড়াতে হবে, সরকারকে সাহায্য করতে হবে, সরকার বিনিময়ে আমাদের দেবেন। আমরা তো এমন সরকারে আছি, এখন দাবি করতে হয় না, আমাদের দাবি করতে হয়। আপনারা দেখেছেন যে লড়াই করে আমরা আদায় করেছি, লড়াই করতে হয় না। আমি অনেক উদাহরণ আপনাদের দেব যেটা লড়াই করার না করে আমরা পেয়েছি। আমরা এই ত্রিপুরা রাজ্যে এমন অনেক দাবি আমাদের পূরণ হয়েছে, যেটা আমাদের লড়াই সংগ্রাম আমাদের করতে হবে। আমাদের জনজাতি, আমাদের যারা গরিব, এই ত্রিপুরার যে শিক্ষা, তার উন্নতি করার জন্য, শিক্ষার মান, গুণগত মান উন্নতি করার জন্য, শিক্ষার পরিবেশ এবং সবাইকে শিক্ষিত করে তোলার জন্য সরকারের যে পদক্ষেপগুলি আমাদের আন্দোলন করতে হবে। আজকে একলব্য বিদ্যালয় হচ্ছে, আগামী দিনে সৈনিক বিদ্যালয় হবে, আগামী দিনে আরো কেন্দ্রীয় বিদ্যালয় আমাদের হবে।
করছিলাম আমাদের কাছে খবর এসেছে আমাদের এই উদয়পুরে গোমতী জেলায় এখন একটা সম্ভবত আমাদের সৈনিক বিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয় আবার আর একটা নতুন করে হবে। আমরা আন্দোলন করিনি, এরকম অনেক আছে আমরা আন্দোলন ছাড়া পেয়েছি। আমাদের নরেন্দ্র মোদীজি আন্দোলন ছাড়া একদিনে 1 মিনিটের মধ্যে সিপিএমরা 25 বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় কত ঘর দিয়েছিল আমাদের মুখ্যমন্ত্রী প্রায় সবাই বলেন 25 বছরে নাকি 42,000 মাত্র ঘর দিয়েছিল, তাও কেন্দ্রীয় সরকার থেকে এনে দিয়েছেন। লড়াই সংগ্রাম করে 25 বছরে কত 42,000 পরিবারকে ঘর দিতে পেরেছিলেন মানিক সরকারের নেতৃত্বে বামফ্রন্ট সরকার। আমরা আন্দোলন ছাড়া কত পেলাম? একদিনের মধ্যে 1,47,000 নরেন্দ্র মোদী আমাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে 1,47,000 1 মিনিটের মধ্যে দিয়ে দিলেন। 1 বছরও লাগেনি, একদিনও লাগেনি। তার জন্য আমরা যারা বিজেপি করি আমরাও লড়াই করিনি। নরেন্দ্র মোদীর ইচ্ছা আছে দেওয়ার, এটাকে বলে সৎ ইচ্ছা। উনি চাইছে স্বাধীনতা আন্দোলনের সবাই কংগ্রেসীরা বা জাতীয় কংগ্রেসের আমাদের যারা পূর্বপুরুষ বলতে পারি আমি, আমার তো জন্ম হয়নি তখন 1947-এর আগে আমাদের জন্ম হয়নি অনেকের। সেই সময় আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কি স্বপ্ন ছিল? রুটি, কাপড়া আর মাকান। আমরা যদি হিন্দিতে বলি অর্থাৎ মোটা কি বলে মোটা ভাত চাউল বড় বড় আগে ক্যাপসুলের মতো। আমি ছোটকালে দেখেছি রেশনে যে চাল দেওয়া হতো একদম ক্যাপসুলের মতো, বয়স্করা বুঝবেন সেটা, আমিও দেখেছি, খেয়েছি আমিও। এই মোটা ভাত, মোটা কাপড় যেটা সুতি একদম সেরা বেরা বলে লজ্জা নিবারণের জন্য একটু যাতে হয়, আর মাথা গুজার জন্য ঠাই পাওয়ার জন্য একটা ঘর, রুটি কাপড় মাকান। এটা ছিল স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন, ইংরেজকে তাড়িয়ে দেওয়ার জন্য যখন আমরা ভারতীয়দেরকে এক করার জন্য চেষ্টা করেছিলাম। স্লোগান ছিল স্বাধীনতার 75 বছর পরও কংগ্রেস, সিপিআইএম অন্যান্য দল যেটা পারেনি, আমাদের নরেন্দ্র মোদী সেটা করে দেখালেন মাত্র 7.5 বছর 8 বছর। কোটি কোটি মানুষকে, ভারতবর্ষের মানুষকে, গরিব মানুষকে যারা রাস্তায় ফুটপথে ঘুমায় তাদেরকে বাসস্থান করে দেওয়ার ব্যবস্থা, শৌচালয়ের ব্যবস্থা, মহিলাদের নামে আমাদের যে গ্যাস দেওয়া, কৃষকদের যে কিষাণ সম্মান নিধি বছরে আমাদের 6,000 টাকা, এইসব আন্দোলনের ফসল আমরা আন্দোলন করিনি। তার জন্য আমাদের নরেন্দ্র মোদী, ওনার মা বাবা, আমরা দেখেছি ইতিহাসে মানে ওনার কাছ থেকে বিভিন্ন সাংবাদিকদের কাছ থেকে পত্রপত্রিকায় নরেন্দ্র মোদীর মা অন্যের বাড়িতে কাজ করতেন, নরেন্দ্র মোদীর বাবা রেল স্টেশনে কোথাও চা বিক্রি করতেন, গরিব পরিবারে। আমার রাহুল গান্ধীর মতো নাইট ক্লাবে যাওয়ার সুযোগ ওনার কোনোদিন হয়নি। আপনারা শুনেছেন আমাদের রাহুল গান্ধী এখন কোথায়? ওই রাজস্থানে, যেখানে কংগ্রেসের সরকার, হিন্দু এবং মুসলিমের মধ্যে দাঙ্গা। আর উনি নেপালে যান, সেখানে ওই চীনে যারা বিদেশ দপ্তরে কাজ করেন তারাও সেখানে সেই পার্টিতে। সেখানে কি হচ্ছে আপনারা টিভিতে দেখছেন, টিভিতে দেখানো হচ্ছে। তাহলে রাহুল গান্ধীর মতো ওই গরিব মানুষকে দেখার জন্য গ্রামে গিয়ে রেল স্টেশনের একদম কালবাটের নিচে গিয়ে গরিব বুঝতে হয় না। নরেন্দ্র মোদী গরিব ঘরের ছেলে, তার জন্য বুঝে করোনার সময় আমাদের কি কষ্ট হয়েছে তিনি বুঝতে পেরেছিলেন। তার জন্য তিনি প্রধানমন্ত্রী ওনার কোষাগার থেকে অন্ন যোজনার নাম দিয়ে সবাইকে যাতে দুবেলা খেয়ে বাঁচার পরিস্থিতিতে থাকে সেই জন্য তিনি প্রায় 2 বছর এখনো আমাদের চলছে সেটা রেশনে বিনামূল্যে আমাদেরকে এই যে চাল ডাল বিভিন্ন সামগ্রী দেওয়ার ব্যবস্থা। এটা আমাদের সরকারই হয়েছে। যদি সিপিএম সরকার থাকতো কি হতো? আমাদের করোনার সময় কি হতো? বলতো তুমি তো সিপিএম করো না, তুমি তো বিজেপি করো, কংগ্রেস করো, তোমাকে চাল দেওয়া হবে না। না খেয়ে আর একটা ওষুধের জন্য, ওই টিকা ভ্যাকসিন নেওয়ার জন্য আমাদের সিপিএম এর আগে পদত্যাগ করতে হতো। সিপিএম এর লাল পতাকা নিয়ে হাতে গ্রহণ করে পদত্যাগ করলে তারপরে
ইনকলাব জিন্দাবাদ কমরেড হওয়ার পরে আমাদের টিকা দেওয়া হতো। আর এই টিকা নিয়ে কত রাজনীতি, সিপিএম কংগ্রেস সবাই মিলে যখন আমরা বিনামূল্যে টিকা দিতে শুরু করলাম, তখন তারা মানুষকে বই দেখাতে শুরু করলো, বলল এই টিকা নেবে না, এই টিকা ঠিক না, এখানে অনেক কিছু আছে। কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে টিকা নিল না, নিজে না নিয়ে অন্যকে মারার চেষ্টা করছে, অন্যের উপরে টিকা দিয়ে পরীক্ষা করে না। যখন নরেন্দ্র মোদী নিজেও নিলেন, সবগুলো ভারতবাসীরা নিলেন, আমাদের সিপিএম কংগ্রেসরা লুকিয়ে লুকিয়ে, কংগ্রেসের নেতারা লুকিয়ে লুকিয়ে টিকা নিলেন, তারা আগে আগে সবার আগে। আমি তো মাঝে মধ্যে আমি কয়েকবার বলেছি, আসলে আবার বলতে হয় আমার, সিপিআইএমরা যদি ঠিক সময় টিকা নিতে, সিপিএম এর অনেক কংগ্রেস অনেক বয়স্করা মারা গেছেন কিন্তু করোনায়, আমি নাম বলবো না, হয়তো আরো কয়েক বছর বাঁচতেন। ওই নরেন্দ্র মোদীকে হিংসামি করে অনেক কিছু বলতে গিয়ে নিজেদের জীবন চলে গেল। তো আমাদের নরেন্দ্র মোদী দেখিয়েছেন 130 কোটি মানুষকে যেমন খাইয়ে, মানে চারু বিতরণী ব্যবস্থা, চাল ডাল দিয়ে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করেছেন, তেমনি বিশ্ববাসীকে দেখিয়েছেন তিনি নিজের দেশের 130 কোটি মানুষকে দিচ্ছেন। এখনো আমাদের বাচ্চারা 8-10 বছরের নিচে তাদের আছে, আর তার উপরে চলছে আমাদের। শুধু ভারতবাসীরা আমরা টিকা নেইনি, পুরো বিশ্বের 80টা আরো প্রায় 100-এর উপরে চলছে বিভিন্ন ছোট ছোট দেশকে আমরা কোথাও কোথাও বিনামূল্যে টিকা দিয়েছি, কোথাও কোথাও একটু কম মূল্যে আমরা দিয়েছি। আমরা শুধু নিজেরা টিকা দিচ্ছি তা না, সারা বিশ্বকে দিচ্ছি। আর তার জন্য আজকে নরেন্দ্র মোদী আমাদের প্যারিসে যখন গেলেন, আমাদের জার্মানি যখন যান, আমাদের ডেনমার্কে যখন যায়, তখন ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সামনে মোদি মোদি স্লোগান হয়। যতই চেষ্টা করো কংগ্রেস আর সিপিএমরা, মোদিকে আর খারাপ বানাতে পারবে না। জনগণের মনের মধ্যে মোদি মোদি হয়ে গেছে, কাজে ভারতবাসীকে আর বোকা বানাতে পারবে না। তো কাজে আমাদের সরকার আসার পরে, আমাদের ত্রিপুরা রাজ্য সহ উত্তর পূর্বাঞ্চলে আপনাদের আশীর্বাদে, আমিও এমপি হওয়ার পরে অনেকজন অনেক কিছু কথা বলেছিলেন। আমি এমপি হওয়ার পরে এই যে 1.5 বছরের মতো করোনা যদি না হতো, পুরো ভারতবর্ষ দেখার সুযোগ আমার হতো। কাশ্মীরে আমি গিয়েছিলাম কয়েক মাস আগে, নভেম্বর ডিসেম্বরে। সেখানে প্রথম আমাদের এই রাজ্যে গণমুক্তি পরিষদ, ক্ষেত মজুর ইউনিয়ন, কৃষক সভা আন্দোলন করে, মহিলা কি সমিতি না নারী সমিতি, কত ভালো ভালো কথা বক্তা, কত ভালো বক্তা তাদের। কিন্তু আমি দেখেছি মানুষকে কত বোকা বানিয়ে রেখেছিল 25 বছর। জম্মু কাশ্মীরে এই প্রথম মহিলাদের অধিকার দেওয়া হয়েছে আমাদের নরেন্দ্র মোদী আসার পর। 370 গ্রাম দাঁড়া তুলে দেওয়ার পরে সেখানকার মানুষের কি অধিকার এখন পেতে শুরু করেছে, আমি সচক্ষে দেখেছি। মহিলাদের রিজার্ভেশন ছিল না, স্কুলে পড়ার অধিকার ছিল না, বোরখা পরে লুকিয়ে থাকতে হতো, আর বিভিন্ন ভাবে অধিকার থেকে বঞ্চিত। এসসি রিজার্ভেশন ছিল না, এখন এসটি সেখানে 10% পাবে, 3% এসটি পাবে, মহিলারা রিজার্ভেশন পাবে। সেখানে কোটি কোটি টাকা। শুধু লেতে আমি ছিলাম 3 দিন, আমি চায়না বর্ডারে গিয়েছিলাম। লে থেকে আমার জম্মু কাশ্মীরের দূরত্ব প্রায় 600 কিলোমিটার, 580 না কত কিলোমিটার। ওই আমার লাদাখের যে এমপি, আমার বন্ধু, আমরা বলেছে কাছাকাছি, তাকে 600 কিলোমিটার দূরে গিয়ে পড়াশোনা করতে হয়েছিল, ডিগ্রি তার নিতে হয়েছিল। আমাদের সরকার আসার পরে ওই লেতে মাত্র 1,25,000 মানুষের বসবাস, লে শহর। সেখানে এখন একটা মেডিকেল কলেজ, একটা ডিগ্রি কলেজ, একটা নার্সিং কলেজ করে দিয়েছে আমাদের সরকার এই মাত্র 1.5 বছরের মধ্যে। যে লে লাদাখের মধ্যে মাত্র 51 কোটি টাকা দেওয়া হয়েছিল, বিগত বছরগুলিতে 370 নং দাঁড়া তুলে দেওয়ার পরে শুধু হিলস কাউন্সিল, আমাদের অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের মতো, এডিসির মতো, সেখানেও একটা লে লাদাখ হিলস কাউন্সিল আছে। সেখানে 260 কোটি টাকা দেওয়া হয়েছে। এখন আপনারা চিন্তা করুন, যেখানে মাত্র 51 কোটি টাকা দেওয়া হয়েছিল, এখন সেখানে 260 কোটি টাকা। এই ত্রিপুরা রাজ্যেও আমরা বলেছিলাম মানুষকে, আমরা যদি এডিসিতে ক্ষমতায় আসতে পারি, আমরা এডিসির জন্য, এডিসিতে বসবাস আমরা সবাই যারা আছি
করি, বসবাস করি, আমাদের সবার জন্য উন্নয়ন হবে। কিন্তু চক্রান্ত করে বিভিন্ন কারণে এডিসিতে আমরা ক্ষমতায় আসতে পারি। কিন্তু আমি বলবো না এডিসি এলাকার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। আমরা দাঁড়িয়েছিলাম মাত্র 11-12টা, সব মিলিয়ে যদি হিসাব করি 14, 11টা একক হবে আর 3টাতে বন্ধুত্বপূর্ণ লড়াই। 3টা বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের মধ্যে আমরা 2টা জিতলাম, একটা শুধু আমরা হেরেছি। আর 11টার মধ্যে আমরা এখন 10টা আমাদের। তাহলে এটাই প্রমাণ করে পাহাড়ে বিজেপিকে মানুষ চায়, এখনো চায়, কিন্তু বিজেপির মানুষের সঙ্গে বেইমানি করে না, সেটাও একটা উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরছি। এখন আমরা জানি আইপিএফটির পেছনে একদম মানুষ শুনতো, কিন্তু কমিটমেন্ট ইজ কমিটমেন্ট, প্রতিশ্রুতি রোজা করে প্রতিশ্রুতি শিল্পের 5 বছর ভাগে কক্সবাজার যদি কোনো মন্ত্রী এমএলএ ইয়াকার থাকিয়েছে সম্পূর্ণ ইয়াকার। কিন্তু 5 বছর পরে কি হবে সেটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না। কিন্তু 5 বছরের জন্য কমিটমেন্ট করেছি, ভাই তোমরা থাকলে আমরা আছি। কিন্তু আমাদের কথা বিশেষ করে আমি সেই সময় বলেছিলাম, দাদা আমরা মিলে যদি কাজ করি আমাদের এডিসিতে সরকার হবে, তোমরা কিছু কম নাও। তখন আমাকে অনেক কিছু শেখানোর চেষ্টা করেছিল। বললো রেবতী ত্রিপুরা কিভাবে বলে 0+0 এবং আমি সেই সময় বলেছিলাম উত্তরে, আমি বলেছিলাম নরেন্দ্র মোদী ছাড়া তোমরা 0, বিজেপি ছাড়া তোমরা 0। ঠিক সেটাই প্রমাণিত হলো, 0 হলো। আজকেও অনেক মানুষ লাফালাফি করে বলেছিল রেবতী না সিনিয়াকু, আজকে রেবতীকে চিনতে পেরেছে সবাই। আপনারা দেখছেন তো রাজনীতিক কি ডেভেলপমেন্ট। আর একটু সময় ধৈর্য ধরুন, আমি শুধু এই কথাই বলবো, আর একটু সময় ধরুন, ধৈর্য ধরুন, যত ঠিক উন্নয়ন। 2023 থাকতে অনেক রাজনীতির কালার রং চেঞ্জ সময় পরিবর্তন হবে। তো কাজে আজকে এডিসিতে যে অবস্থা, আমি গতকাল ডিএম অফিসে আমাদের দিশা মিটিং, পুরো গোমতী জেলার আমি রিভিউ মিটিং করেছিলাম। আমাদের মুখ্যমন্ত্রী একটা পরিকল্পনা নিয়েছেন গ্রামের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য। গরিব কৃষক যারা রাবার চাষি তাদেরকে রাবার চাষ করাবেন। কোন ব্লকে 200 পরিবার, 250 পরিবার মুখ্যমন্ত্রী রাবার যে পরিকল্পনার মাধ্যমে অর্থ আমাদের রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকার। আমার কাছে খবর যে ব্লককে কাজ করতে দেওয়া হচ্ছে না। তো কাজে এই যে এডিসিতে আজকে যে করুণ অবস্থা, আমাদের কথা কি ছিল আমরা টাকা দেব, আমাদের কথা কি ছিল আমরা সুপ্রশাসন দেব। আমরা এখনো টাকা দিচ্ছি, আমরা অন্যায় করছি। কত দিয়েছি আমরা তার হিসাব বারবার আমরা বলেছি, কিন্তু তারা নাটক করে কিছুদিন আগে কেউ বলেছিল আমরা সিকিউরিটি নেব না, আমরা পুলিশ সিকিউরিটি কেউ একা রাখা। কিন্তু বিএনপি কালচার নাকি তাদের দলের মধ্যে নেই। কিন্তু পূর্ণচন্দ্র বাবুর পুলিশ রাখার জন্য, বেড়া বানানোর জন্য কত টাকা তুলে নিল এটা এখন আমি বলছি না, এই কথা বলছে কারা? মথার লোকেরা। আর এই মথার লোকেরা এই কথা বলে সেই দিন পবিত্র জমাতিয়ারা, কবিতা জমাতিয়ারা বিজেপি দলের সামিল হলো। আমার কথা না, এটা মথা ছেড়ে যারা এলো তারাই বলছে। পূর্ণবাবু নাকি বলেছিলেন আমরা বিএনপি কালচার পছন্দ করি না, তাহলে আপনার পুলিশকে রাখার জন্য রেবতী ত্রিপুরা তো কোথায়? আমার বাড়ি এখনো মাটির করে, আমি আমার ঘরের মধ্যে আমার পুলিশকে রাখি। আমি তো পারতাম বিপ্লব তাকে বলে দাদা আমাকে 30 লাখ টাকা দিন, তো আমার যারা ভোটগার তাদের জন্য আমি একটা দালান বানাই, আমি তো বানাই না। এই আগরতলার মধ্যেও আমি সাধারণ বাড়িতে আমি আছি, আমরা তো করিনি। যদি বিজেপি টাকা না দিয়ে থাকে এডিসিতে, তাহলে পূর্ণবাবু সেই ব্যারাকের টাকা কোথেকে এলো? আর তাদের কয়েকজন যারা আপনারা গাড়ি, আপনারা একটু দেখবেন
কিছু কিছু গাড়ি, আচ্ছা বিজেপিরা না হয় দলীয় পার্টি, ঠিক আছে আমরা না হয় ইনোভা চলি। আর আমি তো আগেও টিচার, আমি 70,000 টাকার কাছাকাছি, আমি 67,000 বেতন আগে পেতাম শিক্ষক হিসাবে। এখনো যদি সুর বুধ পড়ি কেউ বলবে না যে এমপি হয়ে টাকা মেরে এই করেছে। আমি টিচার হয়ে কুট পড়েছি, আমার টিচারের বেতন দিয়ে আমরা গাড়ি চলছে। কিন্তু তাদের তো এরকম নেই, তাহলে এডিসিতে আজকে দামি দামি গাড়ি কোথা থেকে এসছে? আমাদের কাছে হিসাব আছে, কারণ আমরা টাকা দিচ্ছি তার জন্য আমরা জানি। আর মানুষকে বোকা বানায়। আমার কথা যারা শুনছেন মাথা বন্ধুরা, তাকুনরাও আগ্রহ সারানোর যোগ্য চিনি মহারাজজি যুবকরা আহ্বান খেয়েও গ্রামে গ্রামে গিয়ে একটু জল দাও। আরে দাদা, অটল বিহারী বাজপেয়ী প্রাক্তন প্রধানমন্ত্রী বিলিভূমিতে আমাদের সরকার অটল জলধারা মিশন, আমাদের প্রত্যেক বাড়িতে জল দেওয়ার জন্য নলের কাজ চলছে, সাপের কাজ চলছে, ডিপ টিউবওয়েলের কাজ চলছে, বোরিং হচ্ছে। এটা আমাদের বড় স্কিম সারা ভারতবর্ষ। ঠিক আছে, আমি মানলাম তোমরা তোমাদের কর্মীদেরকে কিছু জল দিয়েছো, 1 লক্ষ লিটার পার ব্যারেল যাই হোক। এইটা নিয়ে রাজনীতি করার কি দরকার আছে? কারোর বাড়ি যদি দেখে যায়, আপনারা বলুন না আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দিয়ে দিচ্ছি। বোকা বানানোর জন্য কি করে মাথা ওই যুব সংগঠনকে আহ্বান করে তোমরা একটা ঘর বানিয়ে দাও। তার জন্য কর্মচারীদের কাছ থেকে চাঁদা আদায় করা হয়। এটা সঠিক? সঠিক না। আমি জানি কর্মচারীদের কাছ থেকে চাঁদা নিয়ে 50,000 টাকা তুলে 10,000 টাকার টিন কিনে কোনো একটা বাড়িকে দেখায়। বৃদ্ধ মহিলা অসহায় বাড়িতে গিয়ে 10,000 টাকার টিন দিয়ে দেয়, 50,000 থেকে 40,000 টাকা নিজের পকেট নেতাদের অবস্থা। আমরা জানি তাদের দলে কি হচ্ছে, আমাদের সঙ্গেও এক দুজনের সম্পর্ক চলছে। আমি তার বেশি বলবো না, আর তাদের অনেক নেতা তো আমার বিপ্লবদার বাড়িতে রোজ চা খেতে যায়। আমার নীতি বাবির আজকে জন্মদিন, আমি শুভেচ্ছা জানাই ওরা। নীতি বাবি হিন্দিতে একটা কথা আছে, আপনার নামাক খাইয়া হুসতা, মানে লবণ, ঠিক আছে না? আমাদের নীতি মোদির হাত থেকে এখন তারা খাইতেছে, তার ঋণ কোনোদিন তারা পরিশোধ করতে পারতাম না। আমি আর বেশি কিছু করতাম না। পরে ঠিক সময়ে এটা ঠিক মানে আপনারা বুঝতে পারবেন। তো কি চলছে, আমার সঙ্গেও অনেকজনের এই 2 মাসে 3-4 বার আমিও বৈঠক করেছি। এখন আর কেউ বলে না রেবতী আনা সিনিয়াকো, এখন সবাই চিনতে শুরু করেছে। আছে তো কাজে আজকে আমাদের এই যে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের আমাদের আন্দোলন করতে হয়। আমি সেদিন আমি ছিলাম লাক্ষাদ্বীপে, কেরালাতে আমি ছিলাম, আমাদের কর্ণাটকে আমি ছিলাম। কর্ণাটক আজকে সেখানে আমাদের সরকার আছে, কেরালায় আমাদের সরকার নেই। এই 2টা রাজ্যের তুলনা আমি যখন দেখলাম, আমি চিফ সেক্রেটারির সঙ্গে আমাদের বৈঠক হয়েছিল কুচিতে, ওই কেরালা সরকারের চিফ সেক্রেটারি, ওখানে বামপন্থীদের সরকার, আর আমাদের কর্ণাটকের বিজেপি সরকার। আমরা আলোচনার সময় বুঝতে পারলাম কর্ণাটকের সরকার যেভাবে শিক্ষাতে এখন মানে শিক্ষা ক্ষেত্রে ঢেলে সাজিয়েছে, সেখানে যেভাবে কাজ করছে, আমি আকাশ পাতাল ফারাক দেখি। আমাদের কেরালায় কাজ করতে কঠিন হয়, কেন্দ্রীয় স্কিমগুলি সেখানে তারা লাগু করে না। ওই মমতা ব্যানার্জির মতো আমাদের এই ত্রিপুরা সরকার আমাদের এইখানে যেভাবে আমরা এখন দেওয়ার চেষ্টা করছি, আগামী দিনে আমরা সব দিক থেকে জনগণকে আরো কিভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে স্বাবলম্বী হতে পারি, তার জন্য আমরা চেষ্টা করছি। তো কাজে হয়তো আমি বেশি সময় নিয়ে নিচ্ছি, তো কর্পোরেট খেজা ফিনি সানাই মানে আর লাস্ট কয়েকটা কথা সারালোচন। ত্রিপুরা রাজ্য রাজনীতি 2023 পরে আমূল পরিবর্তন অনেক করলাম। কোনো দামান শক্তি এমন একটা জায়গা দেবো বিজেপি নয় বাদ হবে কোনো রাজনৈতিক দল ত্রিপুরা রাজ্য ক্ষমতা ফেলেনি, কোনো সুযোগ করে। আর বামপন্থী যারা তারা একবার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে
কোনো রাজ্যে তারা আর ফিরতে পারে না। পশ্চিমবঙ্গ তার প্রমাণ, ত্রিপুরা রাজ্য তাই হবে। 2023-এর পরে 16 জন এমএলএ, তাদের 6 জন থাকে কিনা আপনারাও সন্দেহ করছেন। এখন 6 জন থাকবে না, আপনারা দেখবেন 6 জন থাকবে না। তারা হিসাব করে কোন জায়গায়? ত্রিপুরা রাজ্যে সিপিএমরা এখন অপেক্ষা করছে কোন সময় দাঙ্গা লাগে, কোন সময় বিজেপির সঙ্গে মাথা মারামারি করে, কোন সময় বিজেপির সঙ্গে আইপিএল মারামারি হয়। এখন মানুষ বোকা না, বিজেপি আমরা মারপিট চাই না। কিন্তু সিপিআইএমরা চেষ্টা করছে মাথাতে গিয়ে চেয়ারম্যান হয়ে 25 বছর খাওয়ার পরে বুদ্ধি তাদের মাথায় আছে। আমি জানি না, আমিও আমার পরিবারও সিপিএমই করতাম, কিন্তু আমাদের পরিবার বা আমার মধ্যে কোনোদিন এরকম খারাপ চিন্তাধারা ছিল না। তার জন্য এই সিপিআইএম এখন তো আমি একটা বড় পদে আছি, বলুক না সিপিএম এখনো রেবতী ত্রিপুরা করেছিল সিপিএম থাকতে, এবং বিজেপিতে আসার পরে 3 বছর এমপি আমি কোন জায়গায় কি করেছি খারাপ আপনারা বলুন। বরং আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি 20 থেকে 25 বছর তাদের অনেক এমপি ছিলেন লাগাতার, উনি এখন স্বর্গীয়, আমি নাম বলবো না। আর এই মাটিতে যেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি এখান থেকেও একজন ছিলেন। তিপ্রাসা হিসাব করে, যদি তিপ্রাসার জন্য যদি কেউ বেশি কথা বলে থাকে আমি হিসাব করে বলতে পারি আপনাদের আমি কি কি বলেছি, আজকে বলবো না এখানে। তিপ্রাসা, বাঙালি, মণিপুরি, পুরো ত্রিপুরা রাজ্যের জন্য কি কি কথা বলেছি এটাও যদি হিসাব করতে চাই আমি হিসাব দিতে রাজি আছি। আপনারা গুগলের মধ্যে যান, রেবতী ত্রিপুরা আমার নাম লিখে সার্চ করুন, লোকসভা এখানে আমি কি বলেছি পুরো হিসাব পাবেন। আমি আজকে বলে যাচ্ছি, আপনারা দেখবেন। আমি 3 বছর হয়নি, 23 তারিখ মে মাসে আমার 3 বছর পূর্ণ হবে। আমি 236টা কুইশ্চেন এই 3 বছরে করেছি, 236টা আমি বলে গেলাম রেকর্ড। 12টা ডিবেটে আমি অংশগ্রহণ করেছি। এবারে আপনারা চিন্তা করুন, আমার আগে যারা 20 বছর, কেউ 5 বছর, 10 বছর এমপি করেছিলেন, কেউ তো তিপ্রাসা হয়ে গেছেন, কেউ রাজবাড়ি থেকেও গেছেন। আমার কিরিট বিক্রম, আমি শুনেছি 3 বার তিনি এমপি হয়েছিলেন। যদি আমার বাঙালিরা জনজাতিদের জমি কেড়ে থাকে, উনি তো মহারাজ ছিলেন কিরিট বিক্রম। আমি আজকে এখান থেকে বলতে চাই, কিরিট বিক্রম কেন পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন না ভারত সরকার মহামান্য অমুক, আমি তো রাজাও ছিলাম, এখন এমপি, আমি তো রাজত্ব হারিয়েছি, আমার ভূমি সব নিয়ে গেল, উদ্ধার করুন, রক্ষা করুন, কেন বলেন? বলার সাহস কেন করেননি? কারণ কাঞ্চন প্রভা দেবীও পাপ করেছেন। যদি রেবতী ত্রিপুরা পাপ করে থাকে, কাঞ্চন প্রভা দেবী তো জায়গা দিয়েছিলেন ষষ্ঠী সমিতিকে, হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে থাকবো বলে। মহারাজা বীর বিক্রম তো জায়গা দিয়েছিলেন। আজকে রেবতী ত্রিপুরা সিএবির সময় পার্টির পক্ষে ভোট দিয়েছি বলে আমি কি অন্যায় করলাম? রেবতী ত্রিপুরা বাংলাদেশি হয়ে গেল। রেবতী ত্রিপুরা ছাগল গরু কি বাদ? আর রেবতী ত্রিপুরা যদি বলি ত্রিপ্রাসাদের জন্য যে কথা বলে আমি বলেছি, রাজ পরিবার থেকে এমপি হয়ে তো সেই কথা বলতে পারিনি। আরো কত জুমিয়া পরিবার থেকেও তো এমপি হয়েছে, দশরথ দেব থেকে শুরু করে আমার শ্রদ্ধেয় দাদা জিতেন বাবু। ত্রিপ্রাসাদের কথা কি বলেছে তারা আপনারা জানেন তো? চিন্তা করে দেখুন না। আমি না হয় ঠিক আছে, আমি অনেক কিছু বিজেপিতে থেকে নাকি কথা বলা যায় না, এডিসির জন্য বলেছি, রেলের জন্য বলেছি, মেডিকেল কলেজ হবে সেখানেও বলেছি, একলব্য বিদ্যালয়ের জন্য বলছি। আমি সেই দিন একজন আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রী বিশেষজ্ঞ দুদুকে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে কোন মন্ত্রীকে ধলাই চালাই নিয়ে মিটিং করিয়ে দেখিয়েছি। এটা রেবতী ত্রিপুরা। আমার ক্ষমতা নেই, ক্ষমতা হয়েছে নরেন্দ্র মোদীর জন্য, ক্ষমতা হয়েছে বিজেপির জন্য। সিপিএম এর পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী এনে ধলাই জেলা পাহাড়ি এলাকায় মিটিং করাতে পারেনি ডিএমএর মিটিং অফিস। এটা আমরা করিয়েছি। আগামী দিনে আরো প্রত্যন্ত এলাকায় আমাদের মন্ত্রীরা আসবেন দিল্লি থেকে। এটাই তো পরিবর্তন, এটাই তো বিজেপি। তাহলে আমরা কোন দলকে আবার চিন্তা করব? কোন বিকল্প নেই। আমি তো বললাম আমি তো সাকাবলে
যে তিপ্রাসা কক্সবাজার গেল তিপ্রাসানি কোনোদিন কল্যাণ গিয়া যদি অভয় হতে নয় 5 বছর চলবে তো আইপিএফ তিনি মানখাবো পার্লামেন্ট তো দূরের কক অ্যাসেম্বলি অবজাই কেউ কক্সবাজার তিপ্রালেন নেই তাহলে ভাই কি আমরা আমি আরো একটা কক্সবাজার মুজুব তখন বিশেষ করে যারা আইপিএফ টি মাথা খেলে নেব আগে খুবুল দেয় গ্রেটার ত্রিপুরাল্যান্ডে বিল তুমি ফেকে বিল তারপরে পার্লামেন্টে পাথর দিন যখন রেবতী ত্রিপুরা বুথ দিয়ে ইনকা অসমস্যা সুরক্ষা দিয়ে রেবতী ত্রিপুরা ত্রিপুরাসার বিরোধী কিন্তু আমি তো পার্লামেন্টে বুঝাই থাকা দাল্লগ্র যখন ও যে এসপি লিজ দেয় তারপর আংসাকা 183 জন রাজা রাজত্ব খাইকা জনজাতির এক সময় 80 থেকে 85% ঐতিহাসিক কারণে এবং 31%। এই কারণে কেউ কেউ স্বাধীন ত্রিপুরা কেউ কেউ গ্রেটার ত্রিপুরার দাবি খেয়ে উঠে পার্লামেন্টে বুঝাই থাকা এই যে পার্লামেন্টে বুঝাই আমাদের পেছনে আরব চুক্তি রক্ষা সিপিআইএম এবং কংগ্রেস ভুল নীতি নিয়ে কারণে তিনি বলবেন আজকে যারা স্বাধীন ত্রিপুরা আলাদা গ্রেটার ত্রিপুরার কেন এই দাবি আমি তার ব্যাখ্যা করেছি পার্লামেন্টে কংগ্রেস সিপিআইএম এর ভুল নীতির কারণে সেটা হয়েছে তাহলে আজকে কোন ত্রিপুরাকে আমরা আর দেখার আমাদের বাকি আছে সবার আমাদের না তো তাবুক পিলাইয়া যিনি বদল পাবো তাবুক পিলা রাজনীতিও ফাইকা লাস্ট ফাইট হইয়া আরে ভাইয়া পলিটিক্স আরো অনেক আগে রাজ পরিবার খাই যান ক্রিট বিক্রমজি বিভু কুমারী দেবীজি মন্ত্রী দেবীজিও মন্ত্রী অনুসার এই মাতাবাড়ি থেকে এমএলএ প্রদুতজি তাবো এমডিসি তো ত্রিপুরা শাড়িবাগের রাজবাড়ি কুইলা তাবো আন্দোলন ফাইকা হইয়া কিন্তু সন্তান ওকা আং আশা খাইও আং হাই জুমিয়া পুত্র খুব খাই জানানি পুষা পুলিশলা কম বেশি সাকানানি মাসাবো আন্ত হিসাব বললে 237টা কুইশ্চেন আর পার্লামেন্টে থেকে নক নাই দিয়ে আনি 12 বার আর ডিবেট থেকে ডিবেট বিভিন্ন বিষয় কি আর যদি কমিশন সাবলকে ইউটিউব গুগল হবে নাই দি প্রমাণ না তাহলে বিজেপি নিয়ে সাংসদ হিসাবে সম্ভব অন্য কোন পার্টি কি সম্ভব 50টা এডিসি ভাবে আসন যাবে বাবা মূল পাওয়ার অর্থনৈতিকভাবে এডিসি লোক তো কাজে ধন্যবাদ আমরা যদি দিতে যাই তাহলে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিয়ে আমাদের শেষ হবে না এই 8 বছরে প্রায় 8 বছরে যা করেছেন দেশের জন্য ধন্যবাদ দিয়ে শেষ হবে না আর ছোটও হয়ে যাবে ওনাকে ধন্যবাদ দিই তবে এখানকার মন্ডল সবাই আপনারা মিলে ঠিক করেছেন যে একটা ধন্যবাদ দেওয়া উচিত কমপক্ষে পড়াশোনা করতে পারবে লিখতে পারবে আমাদের ছাত্রছাত্রীরা বাংলা তো আগে থেকেই আছে তো বাংলা এবং কমপক্ষে এখন আমাদের রাজ্যের জন্য এটা বিরাট গর্বের বিষয় তো তার জন্য আমরা মোদীজিকে কেন্দ্রীয় সরকারকে এবং আমাদের রাজ্য সরকার তাদের ইতিবাচক বিভিন্ন চিন্তাধারার জন্য আমরা ধন্যবাদ জানাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য এবং আমাকে সময় দেওয়ার জন্য ভারত মাতার জয় হোক বিজেপি জিন্দাবাদ জনজাতি মোর্চা আয়ুষ